নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনার থাম্বনেল দেখে বুঝেই গেছেন। না না, ভিডিও চলছে আমি জানি, আসলে আমি আমার হার্টবিটটা চেক করার চেষ্টা করছি, কারণ একটা বিশাল বড় গুরু দায়িত্ব নিয়ে নেমে পড়েছি তো ভিডিও করার জন্য। থাম্বনেল দেখে বুঝেই গেছেন আপনারা। আজকে আমি দ্য ওডিসি নিয়ে কথা বলতে চলেছি। আপনারা জানেন ক্রিস্টোফার নোলান পরিচালিত দ্য ওডিসির একটি সিনেম্যাটিক ভার্সন, একটা ফিল্ম ভার্সন সম্প্রতি রিলিজ হয়েছে এবং ইটস আ ফেনোমেনাল হিট ওয়ার্ল্ড ওয়াইড। পুরো বিশ্বে সকলেরই মনে করেছে ছবিটি, এবং ছবিটি হয়েছে খুব উৎকৃষ্ট মানের। এখানে আমি যেটা করছি সেটা আমি এর আগেও কিছু কিছু ভিডিওতে করেছি, সেটা হচ্ছে সাহিত্যর সঙ্গে চলচ্চিত্রের একটা কম্পারেটিভ অ্যানালিসিস। তার আগে বলে নিই যে ওডিসি গল্পটা মোটমাট কি। যারা ওডিসি কোনোদিন পড়েননি, যাদের ওডিসি সম্পর্কে কোনো আইডিয়া নেই, যারা সিনেমাটা দেখতেও এখনো যাননি, তাদেরকে একটু বলে দেওয়া দরকার। ইলিয়াড বলে আরেকটি মহাকাব্য রয়েছে, আরেকটি এপিক রয়েছে। ওডিসিটা আপনি বলতে পারেন ইলিয়াডেরই এক ধরনের সিকুয়েল, আজকালকার ভাষায় যাকে সিকুয়েল বলা হয়। দুটি লিখেছিলেন হোমার। হোমার বলা হয় জন্মান্ধ ছিলেন, এবং তিনি একজন চারণ কবি, যাকে আমরা চারণ কবি বলেন, সে ধরনের বা বার্ড ছিলেন। কবিতার আকারে তিনি এই ওডিসি নিয়ে লিখেছিলেন। ওডিসি ছিলেন ইথাকা বলে একটি দ্বীপ, সে দ্বীপের অধীশ্বর বা দ্বীপের রাজাই বলতে পারেন। ইলিয়াডের যুদ্ধে তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একটি ঘোড়া, সবাই জানে ইলিয়াডের যে ঘোড়াটি বা ট্রোজান হর্স যাকে বলা হয়ে থাকে, এখন কম্পিউটারের জার্গন হিসেবে একে ব্যবহার করা হয়ে থাকে। তো ট্রোজান হর্স যে ব্যবহার করা হবে সেটির অন্যতম একজন মানে অ্যাডভাইজারি তিনি ছিলেন। এরপর তিনি 12 বছরের জন্য ইথাকা থেকে বিচ্ছিন্ন হয়ে যান, এবং সেখানে থাকে তার স্ত্রী পেনেলোপে, ছেলে টেলিম্যাকাস, এবং সবাই মানে অনেকেই আর কি, বিশেষ করে অ্যান্টোনাস এবং অন্যরা, তারা ভাবছে যে ওডিসিয়াস মারা গেছে, এবং তারা সবাই হচ্ছে পেনেলোপে সুটার্স, মানে পানি প্রাণ। তো তারা পেনেলোপেকে বিয়ে করতে চায়। একমাত্র একটি প্রায় অন্ধ চাকর রয়েছে, সে বিশ্বাস করে যে তার রাজা বেঁচে আছে। এবং এই যে 12 বছরের ওডিসির ভয়েজ, সেই ভয়েজটার মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে। সেই ঘটনাগুলো কয়েকটি ঘটে গ্রিক পৌরাণিক চরিত্রগুলির সঙ্গে, এবং কয়েকটি ঘটনা এমনি যুদ্ধ বিগ্রহের ঘটনা ঘটে। এবং এরকম একটি ঘটনার জন্য তিনি সমুদ্রের যিনি দেবতা পসাইডন, তার রোষেও পড়েন। তারপর তিনি কিভাবে ফিরে এলেন, এবং এই সুটার্স, যারা পেনেলোপের সুটার্স ছিল, তাদেরকে তিনি এক এক করে কি করে এলিমিনেট করলেন, মূলত এই নিয়ে এই মহাকাব্য। এবার এই মহাকাব্যটির মধ্যে এমন কি গুণ রয়েছে যার জন্য তার এতগুলো সিনেমাটিক অ্যাডাপ্টেশন বেরিয়েছে, এতগুলি ভাষায় তার অনুবাদ হয়েছে, সেটার কারণ আমার মনে হয় মূলত তিনটে। প্রথম কথা হচ্ছে, যে কোনো মহাকাব্য কিন্তু শুধু ফ্যান্টাস্টিক্যাল এলিমেন্টস দিয়েই বিখ্যাত হয় না। সেই মহাকাব্যের মধ্যে হিউম্যান ইমোশনস এর একটা স্থান থাকে, এবং প্রত্যেকটি চরিত্র রক্ত মাংসের চরিত্র হয়। রক্ত মাংসের চরিত্র বলতে তাদের মধ্যে ভালো গুণও যেমন থাকে, তেমনি কিছু খারাপ কোয়ালিটিসও থাকে, এবং সে দুটো কোয়ালিটিস মিলিয়েই এই চরিত্রগুলি ইন্টারেস্টিং হয়ে ওঠে, চিত্তাকর্ষক হয়ে ওঠে। এটা গেল প্রথম ফ্যাক্টর। সেকেন্ড যে ফ্যাক্টরটা ওডিসিতে রয়েছে সেটা হচ্ছে যে ফ্যান্টাস্টিক্যাল এলিমেন্টসটা, অ্যাঙ্গেলটা রয়েছে, যে ফ্যান্টাসির অ্যাঙ্গেলটা রয়েছে, সেটা ভীষণ ভীষণ মজার। মজার বলতে ঘটনাবহুল তো অবশ্যই, প্রচুর অ্যাকশন রয়েছে, কোথাও কোথাও কিন্তু হোমার বলতেই হবে একটা হিউমার এনেছেন। এটা ইংরেজি ট্রান্সলেশনে আরো ভালো করে বোঝা যায়। মানে আমি যে ইংরেজি ট্রান্সলেশনটা বড় হয়ে পড়েছিলাম, মোস্ট প্রবলি পেঙ্গুইন ক্লাসিক্সে আমি পড়েছিলাম, তো সেটা কিন্তু ভালোভাবে বোঝা যায়। তৃতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে তখনকার দিনের ইউরোপিয়ান সিভিলাইজেশন গুলো কেমন ছিল, তখনকার দিনের জীবনযাত্রা কেমন ছিল, সেটার একটা আভাস কিন্তু এখান থেকে পাওয়া যায়।
সমাজের বিন্যাস কেমন ছিল সেটাও এই মহাকাব্য থেকে জানা যায়। তো এই তিনটে কারণের জন্য ওডিসিয়াস এখনো এত জনপ্রিয়। এবার যারা ওডিসি দেখার আগে প্ল্যান করছেন, আমাকে কেউ কেউ মেসেজেও জানিয়েছেন যে কোন অনুবাদটা ওডিসির জন্য ভালো হবে। এবং আমার কাছে আমি কিন্তু এখন অব্দি একটি অনুবাদই পড়েছি এবং ওডিসি দেখার পরে আমি আরেকটি অনুবাদ পড়ছি। তো এই দুটো অনুবাদ সম্পর্কে আমি বলতে পারবো। তার বাইরেও অনুবাদ নিশ্চয়ই আছে, দেব সাহিত্য কুটির থেকেও একটি অনুবাদ রয়েছে শুনেছি, সুধীন্দ্রনাথ রায় অনুবাদ করেছেন, কাজে ভালোই হওয়া উচিত। কিন্তু আমার কাছে যে অনুবাদটি রয়েছে সেটি প্রথমটা যেটা আমি পড়ছি সেটা দেখিয়ে দিই আপনাদের। সেটা হচ্ছে ওডিসি রনিনের অনুবাদ করা। এটা এই কলকাতা বইমেলাতেই বেরিয়েছিল এবং এটি প্রকাশ করেছে মনতাজ। মনতাজ হচ্ছে কল্পবিশ্বেরই একটা পার্ট। মুদ্রিত মূল্য হচ্ছে 599 টাকা। এর প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছে উজ্জ্বল ঘোষ। ওরা উৎসর্গ করা হয়েছে ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্যকে। এই বইয়ের মধ্যে দুর্দান্ত কিছু ইলাস্ট্রেশন রয়েছে এবং ঘটনাবলীগুলো ইলাস্ট্রেশন খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। এখানে একটি মেজর ঘটনার খুব সুন্দর ইলাস্ট্রেশন করা আছে, আর একটা গোল্ডেন ফিল আছে, মানে সেই পুরোনো দিনে যে ক্লাসিক বইগুলো হতো তার একটা ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে বইতে। এই বইয়ের আমি 5-6 পাতা পড়েছি। 5-6 পাতা পড়ে এটা বুঝতে পেরেছি রনিন আমার এমনিতেও খুব প্রিয় একজন সাহিত্যিক এখনকার কন্টেম্পোরারি লিটারেচারে। সিম্পলি কারণটা হচ্ছে যে ওনার বাক্যবিন্যাস অত্যন্ত ভালো এবং অনুবাদে কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমি আগেও বলেছি, কারণ না হলে অনুবাদটা হয়ে যায় ওই মানে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, হ্যাঁ, আই ফেল ইনটু দ্য রিভার, আমি নদীতে পড়ে গেলাম, হ্যাঁ। তো মানে এইভাবে আর কি হচ্ছে, কিন্তু এটা একটু ওরম ভাবে লেখা, মানে অনুবাদ করা হয়নি, বেশ ঘটনার মানে ভাবানুবাদই করা হয়েছে, সার অনুবাদ এখানে করা হয়নি। সেজন্য পড়তে আমার কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগছে। এর ফ্ল্যাপেও গল্পের সম্পর্কে একটা আভাস দেওয়া রয়েছে। গল্প নিয়ে যখন বলছি তাহলে আরেকবার বলেই নি। মহাযুদ্ধ শেষ, ট্রয় বিধ্বস্ত, তার গৌরব ভুলুণ্ঠিত। গ্রিকদের বিজয়গাথা চারণ কবিদের মুখে মুখে ঘুরছে, অথচ সেই গৌরবের আড়ালে লুকিয়ে আছে কত শত মৃত সহযোদ্ধার রক্ত, ঘাম আর অশ্রুমুখার চাপা দীর্ঘশ্বাস, তার ইয়ত্তাদি। কত ভ্রাতা পুত্র পরিজনের প্রাণ বলি প্রদত্ত হয়েছে এই রক্তক্ষয়ী যুদ্ধে লেলিহান বহ্নিশিখায়, কে তার খবর রাখে? অবশেষে এলো ঘরে ফেরার পালা। বিজয়ী গ্রিক সেনানীরা ভারাক্রান্ত হৃদয়ে সমুদ্রের বুকে ভাসালো রণতরী, কিন্তু সকলের ললাটে প্রত্যাবর্তনের সুখ লেখা ছিল না। তেমনি একজন হলেন ওডিসিয়াস, মহাযুদ্ধের মহানায়ক তিনি, গ্রিক বিজয়ের মূল কারিগর, ইথাকার জনপ্রিয় জননেতা। অথচ পোসাইডনের উগ্র রোষের কবলে পড়ে দিগ্ভ্রষ্ট হয়ে পড়েছেন তিনি। পথে পথে বিপদের কাঁটা, মৃত্যুর ফাঁদ, দেবতাদের প্রলোভন আর মায়াবী ভবিষ্যতের হাতছানি। আরো বেশ কিছু লেখা রয়েছে, কিন্তু আপনারা বুঝেই গেছেন যে এই উপন্যাসটির একটা খুব সুন্দর আভাস রনি এখানে লিখে দিয়েছেন এই ফ্ল্যাপে। আপনারা এটা পড়তে পারেন। এর মোটামুটি পৃষ্ঠা সংখ্যা রয়েছে এই 376 পৃষ্ঠার একটি বই, এটা আপনারা পড়তে পারেন। আরো শর্টে বা আরেকটু অ্যাব্রিজ ভার্সনে নিজের ছেলে মেয়েদের যদি পড়াতে চান বা নিজেরাও ছোট ভার্সন বা অ্যাব্রিজ ভার্সন পড়তে চান, তাহলে এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটি মানে আমার মতে অনুবাদ করা ক্লাসিক্সের শ্রেষ্ঠ সমাহার বাংলা সাহিত্যে। এই বইটির নাম হচ্ছে চিলড্রেন্স 50 এপিক্স অ্যান্ড ক্লাসিক্স। চিলড্রেন বইয়ে লেখা আছে বলে খুব শিশুতোষ কিন্তু এর অনুবাদগুলো না, অনুবাদগুলো যথেষ্টই ভালো এবং অনুবাদ যারা করেছেন তাদের তালিকা আমি আগেও একটি ভিডিও দিয়েছি, তাও আপনাদের দিয়ে দিই যদি আপনারা ভিডিওটা না দেখে থাকেন। মানে দিকপাল সব সাহিত্যিকরা এর অনুবাদ করেছেন আর কি। হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায় একজন, তাছাড়া লীলা মজুমদার একজন, এরকম অনেকেই এর অনুবাদ করেছেন। এবার এখানে দেখুন এই বইয়ের 149 নম্বর পৃষ্ঠায় ওডিসি রয়েছে, আমি এখানে দিয়ে দেব। এবং এখানে মোটামুটি সেই দেখুন সত্য চক্রবর্তীর দুর্দান্ত অলঙ্করণ রয়েছে এবং এতে ঘটনাবলী একদম বিস্তারিত বিবরণ রয়েছে। এটা কিন্তু বেশ একটু মানে সার অনুবাদই করা আছে, কিন্তু ভীষণ সুন্দর ভাষা, ভীষণ সুন্দরের
মানে বর্ণনাগুলো রয়েছে, এবং আমার তো ছোটবেলায় পড়ে খুব মজা লেগেছিল, খুব ভালো লেগেছিল। এটা পড়ে আপনারা একটা ফেয়ার আইডিয়া হয়ে যাবে। এবার আসি ছবিটার কথায়। ছবিটা সঙ্গে সাহিত্যের কি ডিফারেন্স আছে দেখুন। আমি যতটুকু পড়েছি, যতটুকু আমার মনে ছিল, আমি আগেই বলেছি যে এটা আমি অনেক আগে পড়েছি, তো যতটুকু আমার মনে ছিল আমি কম্পেয়ার করে দেখলাম যে মোটামুটি ঘটনাবলীগুলো সবগুলোই ছবিটি ছুঁয়ে গেছে। খুব ডিটেলে যায়নি, কারণ খুব ডিটেলে যদি যেতে হয় তাহলে এই মহাকাব্যের 4-5টা পার্টে সিনেমা বানাতে হয়। এটা তো কোনো সিরিজ না, এটা একটা ফুল প্রজেক্ট ফিচার ফিল্ম। কাজেই ফিচার ফিল্মের পরিসর যতটুকু সম্ভব পরিচালক সেটা ছুঁয়েছেন, এবং প্যাটার্নটা মানে লিনিয়ার প্যাটার্ন ফলো করেননি সাহিত্যের মতন, তার প্যাটার্নটা একটু নন লিনিয়ার প্যাটার্ন তিনি ফলো করেছেন, এবং কিছু সিনেম্যাটিক লিবার্টি নিয়েছেন। দেখুন, এটা আমি কোনো দোষের দেখি না, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমরা যারা মাস কম পড়েছি বা যারা ফিল্ম স্টাডিজ পড়েছি বা যারা পড়িওনি কিন্তু সিনেমা বোদ্ধা যারা অনেকেই রয়েছেন, তারা সকলেই জানেন যে সিনেমা সাহিত্যের ভাষা কিন্তু আলাদা। মানে আপনি এখনকার যুগে যদি ডাইরেক্ট সাহিত্যকে সিনেমার মধ্যে একদম লিনিয়ার প্যাটার্নে বানান, তাহলে কিন্তু মেজরিটি অফ দ্য অডিয়েন্স সেটাকে রিজেক্ট করে দেবে, এবং সেটা ঠিক সিনেমা হবে না, সেটা একটা অ্যাডাপ্টেশন হয়ে থেকে যায়। তো সিনেমাটিক লিবার্টি সেজন্য কিছু নেওয়া হয়, কিন্তু এখানে একটা দুটো সিনেমাটিক লিবার্টি আমার মানে খুব একটা জমেনি। এবার যেগুলো ভালো লেগেছে সেগুলো অবশ্যই পরিচালনা। পরিচালনা মানে ক্রিস্টোফার নোলান আমার ভীষণই প্রিয় একজন পরিচালক, এবং আধুনিক যুগে তিনি সিনেমার ভাষা বদলে দিচ্ছেন তেমন একজন পরিচালক, মানে ট্রেন্ড সেটিং পরিচালক যাকে বলা হয়। তো ওনার রিপ্রেজেন্টেশন বলাই বাহুল্য খুবই ভালো হয়েছে। সেট ডিজাইন থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি তো অসাধারণ। যে অভিনেতা অভিনেত্রীদের ক্রিস্টোফার নোলান নিয়েছেন তারা প্রত্যেকেই হচ্ছে পোড় খাওয়া অভিনেতা অভিনেত্রী বা ট্যালেন্টেড অভিনেতা অভিনেত্রী। ম্যাট ড্যামন মানে একদম ছোটবেলা থেকে আমি তাকে দেখে আসছি। বোর্ন আইডেন্টিটি আমি বিশাল বড় একজন ফ্যান। তো ম্যাট ড্যামনকে ওডিসি রূপে দেখবো ভাবিনি অনেস্টলি, কারণ ওডিসি আমার কাছে একজন খুব হিউজ একটা ফিগার এরকম একটা মানে আমার মাথায় ছিল। কিন্তু ম্যাট ড্যামন ভীষণ ভীষণ ভালো, ভীষণই ভালো। ওনাকে আপনি ট্রেলারেও দেখবেন, ভীষণই ভালো লাগছে দেখতে। অ্যান হ্যাথওয়ে, অ্যান হ্যাথওয়ে ডেফিনেটলি খুব ভালো একজন অ্যাক্ট্রেস, আমরা সবাই জানি। বেশ কিছু ছবিতে তিনি তার প্রতিভা স্বাক্ষর রেখেছেন, এখানেও খুব ভালো লাগছে ওনাকে। আমি সবচেয়ে বেশি ইমপ্রেসড কিন্তু হয়েছি টম হল্যান্ডকে দেখে, কারণ টম হল্যান্ডকে আগে আমি দেখেছি স্পাইডারম্যানে। স্পাইডারম্যানে অভিনয়ের সুযোগ খুব বেশি তো থাকে না, কিন্তু এখানে তিনি অভিনয়ের সুযোগ পেয়েছেন। এবং কেন টম হল্যান্ডকে মানে বলা হয় যে ফিউচার অফ হলিউড, যখন তিনি স্পাইডারম্যান হয়ে এসেছেন বলা হতো, সেটা আজ এখন এই ছবিটা দেখে বুঝতে হবে উনি সত্যি ওনার ভবিষ্যৎ ভীষণ ভীষণ ব্রাইট, এন্ড দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। মানে এই স্পাইডারম্যান যে নতুন স্পাইডারম্যানটা এসছে সেখানে শুনেছি ওনার অভিনয় দুর্দান্ত, আর অফকোর্স এই ওডিসিতে তো বটেই। আর্যমন বলে একটি ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারটি বেশ একটা লার্জার দ্যান লাইফ ক্যারেক্টারের মতো করে প্রেজেন্ট করেছেন, তার মুখ না দেখিয়ে, সেটা আমার ভীষণ ভালো লেগেছে। মানে এটা ক্রিস্টোফার নোলানই পারেন আর কি, এমন একটা শিরস্থান দিয়েছেন যেটা মানে উইচ মেক্স ইউ গেট স্কেয়ার্ড অফ হিম আর কি। আপনি তাকে ভয় পাবেন, তাকে দেখে মানে ডমিনেটেড ফিল করবেন বড় স্ক্রিনে দেখে। তো এই অ্যাঙ্গেলটা আমার খুব ভালো লেগেছে। কিছু কিছু প্লট ডিভাইস অনবদ্যভাবে ব্যবহার করা হয়েছে। কিছু কিছু দর্শন এখনকার জীবন দর্শনের সঙ্গে তখনকার জীবন দর্শনকে মেলানোর চেষ্টা করেছেন, এখনকার রাজনীতির সঙ্গে তখনকার রাজনীতিকে তিনি মেলানোর চেষ্টা করেছেন। কেউ বুঝবে, কেউ হয়তো বুঝবে না, কিন্তু অল ইন অল খুব মানে মাথায় ভারের মতো চেপে বসবে না, কিন্তু একটা নান্দনিক সুন্দর সিনেমা তিনি বানিয়েছেন। কিন্তু আমি এটাকে ক্রিস্টোফার নোলানের টপ 3 সিনেমার মধ্যে ধরবো না। মানে আমি ইনসেপশনের ক্যাটাগরিতে এটাকে রাখবোই, কারণ সেগুলো ছিল একদম পাথ ব্রেকিং ট্রেন্ড সেটিং ছবি। এটা ট্রেন্ড সেটিং কিছুটা হলেও সেই লেভেলে মানে একেবারে চিরস্মরণীয় অল টাইম ক্লাসিক হতে পারেনি। তার মূলত কারণ 2-3টে রয়েছে আমার মতে, এটা কিন্তু ব্যক্তিগতভাবে আমার মত। একটা হচ্ছে হেলেনের পোর্ট্রেলটা। দেখুন, আমি কোনো রেসিস্ট নই, আগেই বলে দিচ্ছি।
আমার মধ্যে কোনো রকম রেসিজম নেই, কোনো রকম কালার বায়াস বা এই ধরনের কিছু নেই। কিন্তু আমরা কুইন অফ হেলেনের যে ছবিটা আমাদের মনে এঁকেছি বা আগের কিছু অ্যাডাপ্টেশনে দেখেছি, পড়েছি, সেটার সঙ্গে এটা একটা মারাত্মক ধাক্কা খায় এবং সেটার থেকে আমরা সামলাতেই পারি না নিজেকে। এটার সঙ্গে কিন্তু রূপ বা গুণের কোনো সম্পর্ক নেই, এটার সঙ্গে তফাৎটা এতটাই সুস্পষ্ট, এতটাই স্ট্রাইকিং যে সেটা আমাদেরকে সারপ্রাইজের থেকে শকই বেশি দেয়। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে অ্যাডাপ্টেশনটার মধ্যে না সিরিয়াস টোনটা বড্ড বেশি হয়ে গেছে। মানে আমি যেটা বললাম যে ওডিসির মধ্যে একটা যে সূক্ষ্ম হিউমার বা একটা যে ফ্যান্টাস্টিক্যাল এলিমেন্ট ছিল, সেই জিনিসটা এখানে একটু হলেও মিসিং। তো একটু ছোট বাচ্চারা বা কিশোররা যদি এই ছবিটা দেখতে যায়, যদিও এটা বলাই হয়েছে যেটা বড়দের ছবি, কিন্তু যদি তারা দেখতে যায়ও, তারা দেখে একটু বোর ফিল করতে পারে। হ্যাঁ, যে ওডিসি তো এসব ছিল, এই জিনিসগুলো কোথায়, বা এই জিনিসগুলো জাস্ট ছুঁয়ে যাওয়া হয়েছে কেন। এটা আরেকটা যেটা আমাকে একটু বিব্রত করেছে বা বিভ্রান্ত করেছে, সেটা হচ্ছে যে এই ধরনের ছবিকে তো আমরা ক্লাসিক ছবির সঙ্গে কম্পেয়ার করি। মানে 50s যে সমস্ত ছবি হতো আর কি, লার্জার দ্যান লাইফ বিগ ফিল্মস লাইক চার্লটন হেস্টনের ছবিগুলো ছিল, 10 কমান্ডমেন্টস বলে একটি ছবি ছিল, বেন হার বলে একটি ছবি ছিল। এগুলো তো টিভিতে স্টার মুভিজ, এইচবিও এসব যারা দেখে বড় হয়েছে, বা টার্নার ক্লাসিক মুভিজ, টিসিএম দেখে যারা বড় হয়েছে, তারা কিন্তু এই ছবিগুলো দেখেছে টিভিতে। এবং সেখানে যে একটা ইন্টোনেশন, ডায়লগ ডেলিভারির যে একটা কায়দা ছিল, বা যে ধরনের অ্যাকসেন্ট বা ডায়ালেক্ট ইউজ করা হতো ইংরেজির, এটা ইংরেজিতে দেখতে গেলে আরো বোঝা যাবে আর কি, সেটা এখানে অনেক বেশি মডার্নাইজড। এবং মডার্নাইজড হতে গিয়ে সহজবোধ্য তো হয়েছে হয়তো, কিন্তু ওই যে ক্লাসিক ফিলটা সেটা কোথাও একটু আমার মিসিং লেগেছে। আর বাকি তো ছবির মধ্যে আর কোনো ডিমেরিট আমি খুঁজে পাইনি, অন্তত খুবই ওয়েল মেড, দুর্দান্ত একটি ছবি। আর ছবিটার মধ্যে কোথাও না কোথাও একটু রিপিট ভ্যালুও রয়েছে। আপনারা ওই রিপিট ভ্যালুর জন্য দেখতেই পারেন, ছবিটা একাধিকবারও দেখতে পারেন। এবং শেষে একটা ছবির কথা বলবো, আপনারা যদি ধরুন আপনারা বই অত পড়েন না বা অনুবাদ পড়েন না, ইংরেজিও আপনারা অতটা পড়েন না, ইংরেজি ভাষার বই অতটা পড়ার অভ্যেস নেই আপনাদের, তাহলে আপনারা একটা ছবি আছে ইউটিউবে, 50s এ বানানো একটি ছবিটির নাম হচ্ছে ইউলিসিস। ইউলিসিস হচ্ছে অ্যাকচুয়ালি ওডিসিয়াস এর ল্যাটিন প্রনাউন্সিয়েশন, ইউলিসিস বা ল্যাটিন সিনোনিম বলতে পারেন। তো ইউলিসিস একদম 50-এর দশকে একটি ইটালিয়ান ছবি, যেখানে ইটালিয়ান এবং ইংলিশ দুটোই ছিল। এই ছবিতে কার্ক ডাগলাস ছিলেন। কার্ক ডাগলাস মানে আমাদের হলিউডের প্রবাদ প্রতিম অভিনেতা মাইকেল ডাগলাসের বাবা, নিজেও একজন অত্যন্ত বিখ্যাত অভিনেতা ছিলেন। আপনারা পারলে তার অভিনয় করা স্পার্টাকাস ছবিটাও দেখতে পারেন। খুব ভালো অভিনেতা, এবং এই ধরনের গ্রিক, রোমান এই ধরনের চরিত্রগুলোতে একেবারে মানে খাপে খাপে তিনি বসে যেতেন। তো এবং তার সঙ্গে ইটালিয়ান একটি ক্রু রয়েছে, বলতে পারেন কাস্টটা ইটালিয়ানই মেন। তাছাড়া অ্যান্থনি কুইন রয়েছে, উনি একজন বিশাল বড় মাপের অভিনেতা ছিলেন গোল্ডেন এজ অফ হলিউডে। তো এই ছবিটা কি, এই ছবিটা অনেকটা লাইট হার্টেড টেক। মানে এখানে ওই ফ্যান্টাস্টিক্যাল এলিমেন্টস গুলো, মানে যে রূপকথার মতন যে এলিমেন্টস গুলো রয়েছে, সাইক্লপস এই জিনিসগুলো যে রয়েছে, মানে এক চক্ষু দৈত্য আর কি, সেগুলোর ওপরে জোরটা বেশি দেওয়া হয়েছে। অত পলিটিক্যাল সাবটেক্সট বা এসবের মধ্যে অতটা যায়নি এই ছবিটা। কিন্তু এই ছবিটা দেখলে আপনার আইডিয়া হয়ে যাবে যে ওডিসির ক্যানভাসটা কি, ওডিসির বেসিক গল্পটা কি, এবং গল্পের মধ্যে যে মোচড়গুলো এসছে সেগুলো কি। যদিও মেইন টেক্সটের সঙ্গে এর কিছু ডিফারেন্স রয়েছে, বাট আপনারা এটা দেখে একটা আইডিয়া করে নিতে পারেন। তো এই ছিল আমার বই বনাম সিনেমা সিরিজের ওডিসি নিয়ে আলোচনা। এরকম আরো ক্লাসিক্স নিয়ে আমি আলোচনা করব, এরকম কম্পারিজন করব, কিন্তু তার জন্য তো ভিডিওগুলো আপনাকে দেখতে হবে। এই ভিডিওটা যদি আপনারা দেখেন, বেশি বেশি করে দেখেন, শেয়ার করেন, লাইক করেন,
তবে আমি এরকম ভিডিও আরো বানাবো, আপনাদের সামনে নিয়ে আসবো। কেমন লাগলো এই ভিডিও কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক ভেরি গুড কেয়ার অফ ইউরসেলফ। শুভরাত্রি বলছি না, কেননা এখন সন্ধ্যেবেলা আজকে আমি ভিডিও শুট করছি। ভালো থাকবেন। নো